ওয়েলকাম করছি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন উত্তর 2-এ। চলো আমরা দেখি আমাদের এই অধ্যায়ের 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে কি বলছে। তো আমরা সিচুয়েশনটা ফার্স্টে পড়ি। কি বলে যে রাশেদ ও জামিল জাহাজ ভাঙা শিল্পে কাজ করেন। কাশি ও বুকে ব্যথা সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভোগায় উভয়ে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হন যে রাশেদের শ্বসনাঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। অন্যদিকে জামিলের রোগটি শ্বসনাঙ্গ ছাড়াও তন্ত্র, অন্ত্র এবং হাড়ে বিস্তার লাভ করেছে। তো আমার মনে হয় এই যে লক্ষণ দুইটা, তোমরা যদি অধ্যায়টা ভালোভাবে পড়ে থাকো এবং আমার আগের ভিডিওটা দেখে থাকো, ভিডিওগুলো যখন আমি এগুলো এক্সপ্লেন করছিলাম, রোগ নিয়ে আমরা কথা বলছিলাম, তোমাদের এতক্ষণে বুঝে যাওয়ার কথা আসলে কার কি রোগটা হয়েছে। চলো আমরা দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, মধ্যচ্ছদা কি? বলো তো মধ্যচ্ছদা কি? এটা তো আসলে তোমাদের পারার কথা যে আমাদের বক্ষ গহ্বর এবং যে উদর গহ্বর তাকে পৃথককারী যে হচ্ছে আমাদের পেশি, সেই পেশিকেই পর্দাকেই, পেশিবহুল যে পর্দা তাকেই আমরা কি বলি? মধ্যচ্ছদা বলি। যখন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এই যে শ্বাস নিলে এটা উপরে উঠে, প্রশ্বাস নিলে আবার নিচে নেমে যায়, এটাই তো আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ওকে, পরের প্রশ্নটা কি বলে? অ্যালভিওলাস কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে কেন? কেন অ্যালভিওলাস কেন? আমরা প্রশ্ন উত্তর পর্বে আমরা এর আগে যখন হচ্ছে কোয়েশ্চেন সলভ করলাম তখন আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলছি। আমরা চ্যাপ্টার পড়ার সময়ও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমি তোমাদেরকে অ্যালভিওলাসের ছবি আঁকিয়ে দেখাইছিলাম যে অ্যালভিওলাসের প্রাচীরগুলো হয় অত্যন্ত পাতলা। সিম্পলি যদি আমরা বলি অ্যালভিওলাসের প্রাচীরে গ্যাসীয় চেঞ্জ হয়। এখন এই গ্যাসটা কিভাবে আসে অ্যালভিওলাসের কাছে? উড়ে উড়ে তো আর আসতে পারবে না। আচ্ছা, আমরা জানি যে আমাদের যে শ্বসনিক গ্যাস বা গ্যাসীয় পরিবহন সেটা হয় কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। এবং রক্ত কিসের মাধ্যমে প্রবাহিত হয়? শিরা, ধমনী এবং কৈশিক জালিকা। তো অ্যালভিওলাস যেহেতু অত্যন্ত সূক্ষ্ম এবং পাতলা, তো অ্যালভিওলাসের কাছে অবশ্যই শিরা বা ধমনী কেউই যেতে পারবে না। কে যেতে পারবে? কৈশিক জালিকা। এই কারণেই আমাদের অ্যালভিওলাস কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা গ নম্বর প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, রাশেদের দেহে রোগটি কিভাবে ছড়ায় সেটা ব্যাখ্যা করো। আগে রোগটা জানতে হবে, এরপর এটা কিভাবে ছড়াচ্ছে। আচ্ছা, রাশেদের কি হয়েছে আমরা দেখি। রাশেদের শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। কোষ বিভাজন অনিয়ন্ত্রিত কখন হয়? যখন কোষ বিভাজনের উপরে তোমার বডির বা সেল সাইকেলের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই কন্ডিশনকেই তো আমরা ক্যান্সার বলি। তাহলে আমরা বলতেই পারি রাশেদের কি হয়েছে? ফুসফুসে ক্যান্সার হয়েছে। তো ফুসফুসে ক্যান্সার এটা আমাদের কিভাবে ছড়ায়? প্রশ্নটা আবার আমরা দেখি যে কিভাবে ছড়ায়। তো ক্যান্সার মানেই তো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, আর অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানে কি? একটা থেকে দুইটা কোষ হওয়ার কথা ছিল, সেখানে চারটা হয়ে যাবে, চারটা থেকে আটটা হয়ে যাবে। এই ফলে আজকে ফুসফুসের ছোট্ট একটা অংশে যেই পরিমাণ ক্যান্সার হয়েছে বা যেই পরিমাণ ছড়াইছে, কালকে এটা আরও বেশি হবে। এইভাবে ধীরে ধীরে, যেহেতু কোষ বিভাজনের উপরে তো তোমার শরীরের আর কোনো রকমের নিয়ন্ত্রণ নেই, আর যেহেতু নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন, এটাই তো ক্যান্সার। এবং তাহলে তো খুবই স্বাভাবিক, আমরা এটা বলতেই পারি যে এটা কিভাবে ছড়াবে, যেহেতু এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন হয়, সুতরাং এটা এভাবেই সমগ্র শরীরে আমাদের ছড়িয়ে পড়বে। আচ্ছা, ঘ নম্বর কি বলছে? রাশেদ ও জামিলের রোগ দুটির মধ্যে কোনটির নিরাময় তুলনামূলকভাবে সহজতর? এটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন কিন্তু আমাদের জন্য, না? দেখো আমরা আগে দেখি জামিলের কি রোগ হয়েছে। কি বলছে? জামিলের রোগটি শ্বসনাঙ্গ ছাড়াও অন্ত্র এবং হাড়ে বিস্তার লাভ করে। আমরা রোগ নিয়ে যখন কথা বললাম তখন একটাই রোগ ছিল যে অন্ত্র, হাড় এবং অন্যান্য অঙ্গেও বিস্তার লাভ করতে পারে। তার নাম কি ছিল? যক্ষা। ইয়েস, যক্ষা। তাহলে একজনের হয়েছে যক্ষা, একজনের হয়েছে ফুসফুসে ক্যান্সার। এখন দুইটাই তো খুবই মারাত্মক ডিজিজ, তাই না? যক্ষাও তো খুবই দীর্ঘমেয়াদী এবং আস্তে আস্তে এটাও স্প্রেড করে, ছড়ায় পড়ে, শরীরের অনেক ক্ষতি হয়। আবার ফুসফুসে ক্যান্সার, এটা তো একেবারে খুবই ডেঞ্জারাস স্টেট। তাহলে এখন কোনটার নিরাময় তুলনামূলকভাবে সহজতর? এই নিরাময় কার নিরাময় আমরা কিভাবে করব? কিভাবে কি বলতে পারি আমরা, বলো তো? তোমাদের কি মনে হয় যে হচ্ছে আমাদের? আচ্ছা, আমি বলি তোমাদের যে ফুসফুসে ক্যান্সার জিনিসটা কি এটা একটু আগে বুঝো। ক্যান্সার জিনিসটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। মানে এটা যখন হয়ে গেছে তোমার শরীরের যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের উপরে তোমার আর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই, তাই না বিষয়টা? হ্যাঁ, তো নিয়ন্ত্রণ যদি নাই থাকে তাহলে তো অবশ্যই এটা অনেক বেশি মারাত্মক
আচ্ছা, যক্ষ্মার কারণে আমরা দেখেছিলাম যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক একটা ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষ্মা হয় এবং এটা আস্তে আস্তে এটাও ছড়ায়, এটাও খুবই খারাপ। কিন্তু এই ব্যাকটেরিয়ার এগেইনস্টে তো চিকিৎসা, আমরা যখন রোগের প্রতিকার পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে যক্ষ্মার কিন্তু প্রতিকার ছিল, যক্ষ্মার এগেইনস্টে চিকিৎসা আছে। তো সুতরাং চিকিৎসার মাধ্যমে তুমি যক্ষ্মা থেকে পরিত্রাণ পেতে পারো, বাট ক্যান্সার থেকে মানে পরিত্রাণ পাওয়া বা ক্যান্সার থেকে বেঁচে ফেরা এটা তো নেক্সট টু ইম্পসিবল, বা খুবই কঠিন, বা খুবই দুরারোগ্য, এটা একটা সমস্যা। তো সুতরাং এক্ষেত্রে আমরা বলতেই পারি তুলনামূলকভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের যক্ষ্মা থেকে মূলত পরিত্রাণ পাওয়া, অর্থাৎ রাশেদ ও জামিল তাদের যে রোগ, এর মধ্যে জামিলের যেটা হয়েছে অর্থাৎ যক্ষ্মা, জামিলের ক্ষেত্রে জিনিসটা সহজতর হবে পরিত্রাণ পাওয়া। তো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নপত্র 2। এরপরে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পর্বে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।